নমস্কার দর্শক বন্ধু, বেঙ্গলস লাইট অফ নলেজ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা কেজরিওয়ালের গ্রেপ্তার। কেন তিনি গ্রেপ্তার হয়েছেন? অনেকে বলেন এটা শাসক দলের চক্রান্ত, তারা ইচ্ছা করে এই রকম কাজ করছেন যাতে বিরোধী পক্ষ শক্তপোক্ত না হতে পারে, তারা শক্তিশালী বিরোধী চান না, তাই তারা তাদের আক্রোশ মেটানোর জন্য এই সমস্ত ফ্যাব্রিকেট করে সাজিয়েছেন ইত্যাদি ইত্যাদি। কেউ কেউ বলেন, আর অনেকেই বলেন যে না, দোষ তো করেইছেন, তাই তাকে জেলে যেতে হচ্ছে। তদন্তকারী সংস্থারা এমনি এমনি কাউকে জেলে নিয়ে যেতে পারেন না, দেশে আইন রয়েছে, আইন নিশ্চয়ই কোনো না কিছু কোথাও বুঝতে পেরেছে তিনি দোষী, তাই তাকে কারাগার ভোগ করতে হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো আসুন আজকে জানা যাক দিল্লির এই যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কেন গ্রেপ্তার হতে হয়েছে, পেছনের কারণটা কি। আপনারা সবাই জানেন শরাব ঘোটালা, এটা আপনি বহুবার শুনেছেন, টিভিতে, নিউজ চ্যানেলে দিনরাত শুনে আসছেন শরাব ঘোটালা। কি এই ঘোটালা? কোন কাজ করার জন্য, কোন কারণে অরবিন্দ কেজরিওয়ালকে, মনীষ সিসোদিয়াকে, সঞ্জয় সিংহকে জেলে যেতে হয়েছিল বা জেলে রয়েছে? কেন, কোন কারণে, এই নিয়ে ডিটেলস বলবো। কারণ খুব সুন্দর দেখুন, আপনারা রেগুলার খবর শোনেন, কিন্তু খবরের ভেতরে যে খবরটি থাকে, যে নিষ্কর্ষ থাকে, আমি ছোট করে ওই নিষ্কর্ষকে আপনাদের সামনে রাখার চেষ্টা করছি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। আর এই যে আমাদের ভারতবর্ষের যে রাজনীতিতে কে কোথায় কিভাবে দাঁড়িয়ে রয়েছে, সেটাকে নিজের বুদ্ধি দিয়ে অ্যানালাইজ করতে পারেন, অন্যের দ্বারা কখনো প্রভাবিত হবেন না। এই কারণে আমি ডিটেলস আপনাদের সামনে রাখার চেষ্টা করব, যতটুকু আমি বুঝি, যতটুকু আমার সামর্থ্য, সেই অনুযায়ী আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করব। যদি ভালো লাগে বা যদি এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট করবেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আশা করব আপনাদের কমেন্টে। চ্যানেল ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও করতে আরও উৎসাহিত হব। কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে আপনারা অনেক কথা শুনেছেন, কিন্তু এই যে শরাব ঘোটালা, এর বিষয়বস্তু কি, কীভাবে এই ঘোটালা করা হয়েছে বলে ইডি বা তদন্তকারী সংস্থা মনে করছে, এই বিষয় নিয়ে আমি ডিটেলস আপনাদের সামনে বলবো। দিল্লি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ওপর মূল যে অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে তিনি শরাব যারা মাফিয়া, তাদের থেকে ঘুষ নিয়েছেন। দেখুন, মদ বিক্রয় থেকে প্রাপ্ত আয় যে কোনো রাজ্যের কাছে একটি আয়ের জন্য বড় সোর্স। আবগারি নীতির মূল বিষয়টি হলো বেআইনি মদ যা মানুষের শরীরকে ক্ষতি করে, সেগুলোকে যেমন প্রতিরোধ করা, আবার অপরদিকে যারা মদ ছাড়াই চলতে পারেন না, তাদের কাছে সঠিক মদ পৌঁছে দেওয়া, আর ওই মদ বিক্রি করে রাজ্যের একটা ইনকামকে বাড়ানো, রাজ্যের আয় করা। এই হলো মূলত আবগারি নীতি এই কারণেই তৈরি করা হয়। আবার যত্রতত্র যাতে মদের দোকান গজিয়ে না ওঠে, তার জন্য সরকারি ব্যবস্থা থাকা, মদ বিক্রি করতে গেলে যেন সরকারের অনুমোদন ছাড়া বিক্রয় না হতে, সরকারের নিয়ন্ত্রণ থাকে, মদের বিজ্ঞাপন যেখানে সেখানে যেন না হয়, অর্থাৎ মদের প্রচার এমন যেন না হয় যে সবাই এটাতে উপর অ্যাট্রাক্ট হয়ে পড়েন। এই সমস্ত বিষয়কে দেখা এবং মদ বিক্রয় করে, সরকারি নিয়ন্ত্রণ দ্বারা মদ বিক্রয় করে একটা আয় করা, একটা রাজস্ব আয় করা, যা রাজ্যের কাজে লাগবে, এই হচ্ছে বিষয়। যে কোনো ব্যক্তি চাইলেই মদের ব্যবসা করতে পারেন না। মদের ব্যবসা করতে গেলে সরকার থেকে তাকে অনুমোদন নিতে হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট লাইসেন্স নিতে হয়, আর এই লাইসেন্স নিতে গেলে তাকে নির্দিষ্ট ফি দিতে হয়। ফি দেওয়ার পরেই সরকার তাকে অনুমোদন দেন, তবেই তিনি মদের ব্যবসা করতে পারেন। রাজ্যের আবগারি নীতি অনুযায়ী অঞ্চলে কত মদের দোকান থাকবে, অধিকতম সংখ্যা কি হবে, নির্দিষ্ট লাইসেন্স প্রাপ্ত ওই দোকানগুলি ছাড়া অন্য কোনো দোকানে মদ বিক্রয় করা যাবে না, মদের কোনো রকম বিজ্ঞাপন প্রচার করা যাবে না, ইত্যাদি ইত্যাদি বেশ কিছু নীতি কিন্তু এই আবগারি নীতির মধ্যে থাকে। 7ই নভেম্বর 2021 সালে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালজির নেতৃত্বে মনীষ সিসোদিয়া রাজ্যের জন্য নতুন এক আবগারি নীতি নিয়ে আসেন, দিল্লির জন্য নতুন এক আবগারি নীতি নিয়ে আসেন। এই পলিসি অনুযায়ী সমগ্র দিল্লিকে 32টা জোনে ভাগ করা হয়।
প্রতি জোনে 27টি দোকান খোলা যাবে, এটা স্থির করা হয়। আর সব মিলিয়ে 849টি দোকান থাকবে, এটা ঠিক করা হয়। এবং সমস্ত দোকানকে প্রাইভেট করে দেওয়া হয়। এর আগের যে নীতি ছিল সেই অনুযায়ী 60% দোকান সরকার চালাতো, আর 40% দোকান প্রাইভেট উদ্যোগে চলত। সমস্ত দোকানকে প্রাইভেট করার ক্ষেত্রে যে যুক্তি দেওয়া হয় যে এর থেকে রাজ্য 3,500 কোটি টাকা অতিরিক্ত আয় করবে, এই 3,500 কোটি টাকা অতিরিক্ত আয় করা যাবে এই যুক্তি দেখিয়ে সরকারি যে নিয়ন্ত্রণ 60% সেটাকে খতম করে দিয়ে 100% প্রাইভেট করে দেওয়া হয়। দিল্লিতে মদ বিক্রয় করার জন্য 2 ধরনের লাইসেন্স হয়। একটি হচ্ছে L7 অর্থাৎ হোলসেল, আর অপরটি রিটেল L9। L1-এর জন্য L1 যে আপনার লাইসেন্স, তার ফিস ছিল আগে ছিল 10 লাখ, যা নতুন নিয়ম অনুযায়ী তৈরি হয় 5 কোটি। ডিফারেন্সটা দেখুন। আগের যে নিয়ম আবগারি নীতি, সেই নিয়মে ছিল 10 লাখ টাকা দিলে L1 লাইসেন্স পাওয়া যেত, যার জন্য ফিস দিতে হতো 10 লাখ টাকা। আর নতুন নিয়ম করে, যেটা নিয়ম নিয়ে আসলেন মনীশ সিসোদিয়া, তাতে এই ফিসটা হয়ে গেল 5 কোটি, অর্থাৎ বৃদ্ধি হলো 4,900%। L7 লাইসেন্স, আগে লাইসেন্স, এই লাইসেন্সের জন্য ফিস ছিল মাত্র 8 লাখ টাকা, তার নতুন নিয়মে বেড়ে হলো 11.5 কোটি টাকা, অর্থাৎ এক্ষেত্রে বৃদ্ধি হলো 13,875%। 13,875%। এইভাবে বিভিন্ন ক্যাটাগরির ফিস গেল অনেক গুণ বেড়ে। আগের ব্যবস্থা অনুযায়ী সরকার রাজস্ব পেত 6,000 কোটি টাকা, বর্তমান ব্যবস্থা অনুযায়ী রাজ্য সরকারের লাভ হবে 9,500 কোটি টাকা। তো সরকারের তো অনেক লাভ হবে, এখানে ক্ষতি কোথায় আছে? আমার শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকলে কোথায় ক্ষতি, কিভাবে ক্ষতি আপনারা বুঝতে পেরে যাবেন। দেখুন, 2021-এ এই যে নতুন পলিসি এলো, নতুন পলিসি আসার পর 2022 সালে দিল্লির মুখ্য সচিব উপরাজ্যপালের কাছে গিয়ে কমপ্লেন করলেন যে এই নতুন আবগারি নীতির মধ্যে এমন কিছু আছে যেখানে তার গন্ডগোল আছে বলে মনে হচ্ছে। কি গন্ডগোল? মুখ্য সচিব যে গন্ডগোলগুলো দেখালেন সেটা হচ্ছে যে আগে যেখানে 8 লাখ টাকা দিয়ে বা 10 লাখ টাকা দিয়ে সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ী ব্যবসা করার লাইসেন্স পেত, সেখানে 5 কোটি টাকা, 11.5 কোটি টাকা সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব হবে না। তাই ছোট ছোট ব্যবসায়ীদেরকে এক্ষেত্রে বিতরণ করা হয়েছে, করে বড় পুঁজিকে ডেকে আনা হয়েছে, অর্থাৎ ছোট ব্যবসায়ীদের শেষ করে দেওয়া হয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে। গন্ডগোল কি আরও? সরকারি খাতায় হাতে কলমে 9,500 কোটি টাকা রাজস্ব বৃদ্ধি যেমন দেখানো হচ্ছে, কিন্তু সরকার এক্সাইজ ডিউটি কমিয়ে দিয়েছে। কীরকম? আগের শরাব নীতি অনুযায়ী 530 টাকা দামের একটি মদের বোতল থেকে বিক্রেতা, যিনি বিক্রি করছিলেন, তিনি 33 টাকা 35 পয়সা প্রফিট করতেন, এবং গভর্নমেন্ট পেত 329 টাকা 89 পয়সা ট্যাক্স হিসাবে। অর্থাৎ একটি 530 টাকার মদ বিক্রি করলে যিনি বিক্রি করলেন 33 টাকা 35 পয়সা, আর গভর্নমেন্ট পেল কত? 329 টাকা 89 পয়সা। অর্থাৎ 60% সরকার পেত একটি 530 টাকার মদের বোতল থেকে। নতুন পলিসি অনুযায়ী 560 টাকার একটি মদের বোতল বিক্রি হলে বিক্রেতা, যিনি বিক্রি করলেন, তিনি পাবেন 363 টাকা 27 পয়সা, আর গভর্নমেন্ট রাজস্ব হিসাবে পাবেন মাত্র 3 টাকা 78 পয়সা। যেখানে আগে 530 টাকার বোতলে 329 টাকা 89 পয়সা ট্যাক্স ছিল, ওই ট্যাক্স নেমে এলো 3 টাকা 78 পয়সায়। অর্থাৎ রাজ্য, এই যে সচিব উপরাজ্যপালের কাছে গিয়ে যে বললেন মুখ্য সচিব, এই সব জায়গাগুলো তিনি নিয়ে গিয়ে সামনে রাখলেন যে এখানে কোথাও না কোথাও ভয়ঙ্কর গণ্ডগোল আছে। যেহেতু 8 লাখ থেকে 10 লাখ বেড়ে, ফি বেড়ে 5 থেকে 11 কোটি হয়ে গেছে, তাই ছোট ছোট ব্যবসায়ীদের পক্ষে ব্যবসা করা সম্ভব নয়, আর ইত্যাদি ইত্যাদি। এইটা তিনি গিয়ে হাইলাইট করলেন। আচ্ছা, এদিকে কি হলো? যখন এই যে নতুন নীতি এলো,
দেখুন 8 থেকে 10 লাখ যারা সাধারণ ছোটো ছোটো ব্যবসায়ীরা দিতেন, কিন্তু যেটা বেড়ে 5 কোটি হয়ে গেল, 11.5 কোটি টাকা হয়ে গেল, তাই সেখানে ছোটো ব্যবসায়ীদের পক্ষে তো এই লাইসেন্স দেওয়া সম্ভব নয়। তাই দক্ষিণ ভারতের গ্রুপ, অর্থাৎ সাউথ ইন্ডিয়ার বড় বড় ব্যবসায়ী গ্রুপ এসে এই জায়গাটাকে দখল করলো। তারা এসে বলল যে আমরা এখানে দিল্লিতে ব্যবসা করব। এই গ্রুপ মদের লাইসেন্স নিয়ে যত্রতত্র দোকান খুলতে শুরু করে দিল। এদের ব্যবস্থাপনায় গলি মহল্লাতে মদের দোকান ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠল। যেখানে একটি ওয়ার্ডে 2টির বেশি দোকান থাকতো না, সেখানে এরা দোকান সংখ্যা বাড়িয়ে ফেললো। যেহেতু এরা প্রচুর টাকা দিয়ে লাইসেন্স নিয়েছে, সুতরাং এদের টাকা তুলতে হবে। ঠিক আছে, মদের দোকান প্রচুর খুলে গেছে, সরকার প্রচুর লাভবান হবে, রাজস্ব 6,000 কোটি টাকা থেকে বেড়ে 9,500 কোটি টাকা হচ্ছে। সমস্যা কোথায়? এত অবধি ঠিক আছে। সমস্যা শুরু হলো 2021 সালে নভেম্বর মাসে আনা পলিসি 2022 সালে হঠাৎ তুলে নেওয়া হলো। এই যে উপরাজ্যপালের কাছে গিয়ে মুখ্য সচিব যেই কমপ্লেনটা করলেন, দুম করে এই নতুন পলিসিটাকে তুলে নেওয়া হলো। ফলে যারা 5 কোটি টাকা বা 11.5 টাকা দিয়ে লাইসেন্স নিয়েছিলেন, তারা কিন্তু মারাত্মক ক্ষেপে গেলেন। কারণ কয়েক মাসের মধ্যে সরকারি নীতির এইভাবে বদলের ফলে তাদের সব ইনভেস্টমেন্ট প্রায় জলে যেতে বসেছে। সরকার কেন বদলালো? কারণ সরকার এই যে দেখতে পাচ্ছে, এই যে উপরাজ্যপালের কাছে গিয়ে মুখ্য সচিব বলছেন কোথাও প্রবলেম আছে বলে এতগুলো প্রবলেম গোনাচ্ছেন, তো দিল্লি গভর্নমেন্ট দেখলো তো এটা গণ্ডগোল ব্যাপার হয়ে যেতে পারে। তো তারা কী করলো? পলিসিটাই তুলে নিল। কিন্তু তারা তো কারোর থেকে টাকা নিয়েছে। যে লোকগুলো দিল্লি সাউথ ইন্ডিয়া থেকে এসে 5 কোটি 11 কোটি টাকা দিয়েছে, তাদের কি দোষ? তারা কি করবে? এখানে আরও একটা ঘটনা ঘটেছে, যেটা আসল ঘটনা। এরা তো খেপে গেলই। যারা কোটি কোটি টাকা দিয়ে লাইসেন্স নিয়েছিল, তারা ভীষণভাবে হতাশ হয়ে পড়লেন। যেহেতু দিল্লির মুখ্য সচিব উপরাজ্যপালের কাছে গিয়ে পুরো বিষয়টি তুলে ধরেছেন, তাই মনীষ সিসোদিয়া নতুন পলিসিটা উইথড্র করে নিলেন। তড়িঘড়ি এইভাবে পলিসি তুলে নেওয়ার জন্য মুখ্য সচিবের সন্দেহ গেল আরও বেড়ে, জোড়ালো। ভাই ডাল কালা হয়, আরে ডাল কালা হয় কি, পুরো ডালই কালা হয়, এরকম ব্যাপার। এদিকে যারা কোটি কোটি টাকা দিয়ে লাইসেন্স নিয়েছিল, তারা সরকারের বিভিন্ন তদন্তকারী, কেন তারা খেপে গেছে। যারা কোটি কোটি টাকা দিয়ে লাইসেন্স নিয়েছিল, তারা তো রীতিমতো ডিপ্রাইভ বোধ করছে। তারা চলে গেল বিভিন্ন সরকারি সংস্থার কাছে, ইডির কাছে, সিবিআইয়ের কাছে, এদের কাছে গিয়ে সাক্ষী দিতে শুরু করলো যে আমরা বলে দিচ্ছি কি হয়েছে, কিভাবে হয়েছে, আমরা আপনাদের সমস্ত বিষয়টি আপনাদের সামনে রাখছি। মদের দোকানের লাইসেন্সধারীরা সরকারি তদন্তকারী সংস্থাকে বলে যে আমাদেরকে লাইসেন্স দেবার জন্য আমাদের থেকে অ্যাডভান্স টাকা নেওয়া হয়েছে ঘুষ হিসাবে। অর্থাৎ যে নির্দিষ্ট ফিস 5 কোটি টাকা হোক, 11 কোটি টাকা হোক, ওটা বাদ ছাড়াও ঘুষ নেওয়া হয়েছে আমাদের থেকে, যে আমাদেরকে লাইসেন্সটা দেওয়া হবে, এই জন্য আমাদের থেকে ঘুষ নেওয়া হয়েছে। আর একটা কথা, পুরো টাকাও কিন্তু নেওয়া হয়নি। ধরুন কন্ট্রাক্ট মানে 5 কোটি, 5 কোটির মধ্যে কিছু টাকা নেওয়া হচ্ছে, কিন্তু ঘুষের টাকাটা পুরো নিয়ে নেওয়া হচ্ছে। বলতে আগে ঘুষটা দিয়ে দিন, আর তারপরে আপনাকে এই টাকাটা দিতে হবে। তার হয়তো কোনো পার্ট থাকবে, কিন্তু পুরো টাকা নেওয়া হয়নি, কিন্তু ঘুষটা পুরো নিয়ে নেওয়া হয়েছে। লাইসেন্স ধারকদের মধ্যে একজন ব্যক্তি, যার নাম সঞ্জয় অরোরা, তিনি তদন্তকারী সংস্থার কাছে সাক্ষী দিতে চলে যান এবং তিনি তার সাক্ষ্যতে বলেন, আমার থেকে সরকার লাইসেন্স দেওয়ার জন্য লাইসেন্স ফি যেমন নিয়েছেন, ঠিক তেমনি ওই লাইসেন্স দেবার জন্য ঘুষও নিয়েছেন। পরবর্তী প্রশ্ন উঠে আসে, তাহলে সরকার ওই ঘুষের টাকাটা নিয়ে কি করলো? সরকার ঘুষ নিচ্ছে, ওই টাকাটা কি করলো? উত্তর হলো কি, 2022 সালে পাঞ্জাবের ইলেকশনে ওই ঘুষের টাকাকে ব্যবহার করা হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালজি তার মিডিয়া চিফকে বলে দেন যে আইআর বলে এক ব্যক্তি কে ওই টাকাগুলি দেবার জন্য, যেটা পাঞ্জাবের ইলেকশন ফান্ডে কাজে লাগবে। আমাদের কাছ থেকে ঘুষ হিসাবে নেওয়া টাকা পাঞ্জাবের ইলেকশন ফান্ডে কাজে লাগানো হয়েছে, ব্যবহার করা হয়েছে। এটা গিয়ে তদন্তকারী সংস্থাকে বলে দেন সঞ্জয় অরোরা বা যারা যারা এই পরবর্তীকালে সাক্ষী হচ্ছেন তারা, যে আমরা টাকা দিয়েছি, আমরা অমুক দিন দিয়েছি, অমুক দিন ঘুষ দিয়েছি, অমুক একদম তা এইভাবে এই ডেট বলছি, এই তার রসিদ, ওই দিনকার যদি ভিডিও ফুটেজ নেওয়া যায় তখন দেখা যাবে যে আমরা এখন টাকা দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি, পুরো একদম সমস্ত কিছু তারা এই তদন্তকারী সংস্থার কাছে রাখতে শুরু করে দিলেন। এই যে ঘুষ নেওয়ার প্রক্রিয়াটা, এই যে এটা কিভাবে শুরু হয়েছিল? শুরুটা হয়েছিল এইভাবে,
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়ে ছিলেন, মেয়ের নাম হচ্ছে কে কবিতা। তিনি অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া এনাদের কাছে এসে বলেন যে সাউথে, সঞ্জয় সিং এনাদের কাছে এসে বলেন যে সাউথের বড় গ্রুপ রয়েছে যারা দিল্লিতে ব্যবসা করতে চায়, দোকান করতে চায়। আপনারা যদি তাদের সহযোগিতা করেন তাহলে তারা ব্যবসা করার জন্য নির্ধারিত ফিস ছাড়াও অতিরিক্ত টাকা দেবেন। অর্থাৎ কে কবিতা এদের বুঝিয়ে দেন, সাউথ গ্রুপকে যদি আপনি দিল্লিতে ব্যবসা করার সুযোগ দেন তাহলে ঘুষ হিসাবে ভালো টাকা পাওয়া যাবে। এইভাবে লাইসেন্স দেবার নাম করে 260 কোটি টাকা নেওয়া হয়েছে ঘুষ হিসাবে। লাইসেন্স দেবার নাম করে 260 কোটি টাকা ঘুষ নেওয়া হয়েছে এদের কাছ থেকে, যা 2022-এর পাঞ্জাবের ইলেকশনে কাজে লাগানো হয়েছে। যেহেতু এই টাকা ইলেকশনে খরচা হয়ে গেছে, ফলে কোনো ব্যক্তির কাছে এই টাকা নেই, ফলে এই টাকার কোনো অস্তিত্ব নেই। যার জন্য আম আদমি পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে না যে টাকা কোথায়, টাকার অস্তিত্ব কোথায়। আরে থাকবে কি, ও তো পাঞ্জাবের ইলেকশনে খরচা করা হয়ে গেছে। এত পর্যন্ত জানার পর আপনাদের অনেকেরই মনে হতে পারে তাহলে এখানে ঘোটালা আর কি হলো, কি ঘোটালা? সরকার লাইসেন্সের দাম বাড়িয়ে অনেক বেশি টাকা রাজস্ব হিসেবে পেয়েছে। এক্সট্রা মানি যেটা নিচ্ছে সেটা সরকার ইলেকশনের কাজে লাগিয়েছে। ব্যক্তি স্বার্থে তো কোনো কাজ হয়নি, সরকারের স্বার্থে কাজ হয়েছে। অসুবিধাটা কি, কারাপশনটা কোথায়? কারাপশনটা হলো তদন্তকারী সংস্থার নজর অনুযায়ী প্রথম হলো ছোট ছোট ব্যবসায়ীদের শেষ করে দিয়ে বড় ব্যবসায়ীদের হাতে নিয়ন্ত্রণ তুলে দেওয়া। এরপর ঘুষের টাকা নিয়ে বড় বড় ব্যবসায়ীদের এই ব্যবসায়ীতে নিয়ন্ত্রণ দেওয়া। ব্যবসায়ীদের জন্য স্থির করা নতুন আবগারি পলিসি ফিস, যা পুরনো ফিসের থেকে বহুগুণ বেঁচেছিল, যা ছোট ছোট ব্যবসায়ীদের ধরাছোঁয়ার বাইরে ছিল, সেই ফিসকে বছরের মাঝখানে এসে কমিয়ে দিয়ে বিশেষভাবে সুযোগ করে দেওয়া। বছরের মাঝখানে এসে ফিসকে কমিয়ে দেওয়া হয়, অত যে টাকা 5 কোটি টাকা 11 কোটি টাকা, এটা কম করে দিয়ে এদেরকে বিশেষ সুবিধা করে দেওয়া। আর এই ফিস যে টাকা মুকুব করা হয় তার পরিমাণ ছিল 144 কোটি টাকা, অর্থাৎ 144 কোটি টাকা রাজস্ব ক্ষতি করা। আগের নীতি অনুযায়ী বলেছেন এত টাকা এত বেড়েছে, তাহলে সেই অনুযায়ী এটা পাওয়া উচিত। কিন্তু ওদের থেকে যেহেতু মুকুব করা হচ্ছে বছরের মাঝখানে এসে নতুন পলিসিতে, তার জন্য 144 কোটি টাকা ক্ষতি হচ্ছে। তাহলে এই 144 কোটি টাকা ক্ষতি করা, খাতায় কলমে 9,500 কোটি টাকা রাজস্ব আদায় হবে এটা দেখানো হলেও বাস্তবে কিন্তু সেটা হচ্ছে না। কারণ মধ্যভাবে এতে সরকার ওই লাইসেন্স ফিস ওপর 144 কোটি টাকা রিলিফ দিয়ে সরকারি কোষাগারের প্রাপ্য টাকাকে যেমন প্রভাবিত করেছে, ঠিক তেমনি 200 কোটি টাকা ঘুষ নিয়ে তার রাজনৈতিকভাবে নিজের স্বার্থে লাগিয়েছে। এরপর কি হলো? 2022 সালে দিল্লির মুখ্য সচিব উপরাজ্যের কাছে কমপ্লেন করার পর মনীষ সিসোদিয়া নতুন পলিসিটা উইথড্র করে নিতেই দক্ষিণের ব্যবসায়ী মনে করলে তারা প্রবঞ্চিত, তারা লাইসেন্স ফি বাবদ 1 টাকা দিয়েছেন আর লাইসেন্স পাওয়ার জন্য অতিরিক্ত টাকা দিয়েছেন, আপনারা ঘুষের টাকা দিয়েছেন। আর সরকার যদি এখন পলিসিটা উইথড্র করে নেয় তাহলে তো তাদের সব গেল। তারা সব একদম সমস্ত প্রমাণ সহ, রসিদ সহ সমস্ত কিছু তদন্তকারী সংস্থার কাছে রাখতে শুরু করলো। সেই যে ব্যবস্থা সেটা এখনও কিন্তু জারি আছে। আর এই কারণেই মনীষ সিসোদিয়া থেকে কেজরিওয়ালকে জেলে থাকতে হচ্ছে। আশা করি দিল্লির শরাব ঘোটালাটা কি, কোথায় এই করাপশনটা, ছোটোর মধ্যে করে আমি আপনাদের সামনে রাখতে সমর্থ হয়েছি। যদি কোথাও কোনো ত্রুটি থেকে যায় নিশ্চয়ই আপনারা আমাকে সেক্ষেত্রে নিজ গুণে ক্ষমা করে নেবেন। আমি চেষ্টা করেছি আমার মতন প্রয়াস করতে। যদি আমার এই প্রয়াস আপনাদের কাজে লেগে মনে হয় যেটা ভালো, তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন আর সকলকে খুব ভালো রাখুন। নমস্কার।